কোনো প্রকার পুরস্কারের নিরিখে শিল্পের শ্রেষ্ঠত্ব মূল্যায়ন করা যায় না, কিন্তু সত্যি বলতে আমরা মানুষের বস্তুগত অর্জন দিয়েই তার সফলতার বিচার করে থাকি। পুরো পৃথিবীতে মাত্র 2 জন লেখক আছেন এমন যারা সাহিত্যের সর্বোচ্চ সম্মান নোবেল প্রাইজ পেয়েছেন এবং একই সঙ্গে পেয়েছেন বিশ্ব সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান অস্কার। তাদের একজন বব ডিলান। Hey, Mr. Tambourine Man, play a song for me. I'm not sleepy and there is no place I'm going to. গান লিখে কি করে বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন তা নিয়ে বহু তর্ক বিতর্ক আছে, কিন্তু তার শিল্প তাকে এসবের ঊর্ধ্বে নিয়ে যায়। যেমন এই মিস্টার টাম্বারিন ম্যান গানটিকেই একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা দেখব তিনি প্রথম ভার্স থেকেই আমাদের গভীর এক বোধের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। Though I know that evening's empire has returned into sand, vanished from my hand, left me blindly here to stand, but is still not sleeping. সিনটাকে চমৎকার মেটাফোরে সাজাচ্ছেন তিনি, যেন সন্ধ্যার সমস্ত আয়োজনকে তিনি একটা স্যান্ড ক্যাসেলের সঙ্গে তুলনা করছেন, যা সমুদ্রে ধুয়ে গেছে। নিঃসঙ্গ তিনি দাঁড়িয়ে রয়েছেন সেই বোধ নিয়ে যা তাকে ঘুমোতে দিচ্ছে না। My weariness amazes me. I am branded on my feet. I have no one to meet, and the ancient empty streets too dead for dreaming. সমগ্র থেকে তিনি এবার চোখ ফিরিয়ে আনছেন নিজের দিকে, ভাবছেন নিজস্ব আবেগ নিয়ে। তার ক্লান্ত পদক্ষেপের কথা এই গানে ফিরে ফিরে এসেছে, যেন তিনি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। হয়তো এই জীবনের অর্থ খুঁজেই তিনি ক্লান্ত, নিঃসঙ্গ এখন। আর পৃথিবীর পুরাতন পথগুলো সব শূন্য, মৃত, যেখানে স্বপ্ন দেখবারও অবকাশ নেই। এই 6টি লাইনের রাইমিং স্কিমও সুন্দর। এ এ বি সি সি বি, আর 3 এবং 6 নম্বর লাইনে রয়েছে অন্তমিল। যখন কোথাও যাবার নেই তখন গানই একান্ত আশ্রয় তার। বিশ্বের প্রথম গীতিকার হিসেবে তিনি 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 2000 সালে ওয়ান্ডার বয়েজ সিনেমায় থিংস হ্যাভ চেঞ্জড গানটির জন্য পান অস্কার। পরবর্তী লেখক জর্জ বার্নার্ড শ। সারা জীবনই শ আনুষ্ঠানিক সম্মান থেকে দূরে থাকতে চেয়েছেন। লেবার পার্টি পিওরত্ব দিতে চাইলে তা নেননি, ইউনিভার্সিটির অনারারি ডিগ্রি নেননি, এমনকি প্রথম দিকে নোবেল পুরস্কার নিতেও তিনি রাজি হননি। ঠিক এমনই আরেকজন লেখকের সম্পর্কে আমরা জানবো খানিকক্ষণ পর। তার আগে দেখি বার্নার্ড শ ইয়ার্কি করে বলছেন, আমি আলফ্রেড নোবেলকে ডিনামাইট আবিষ্কার করার জন্য ক্ষমা করতে পারি, কিন্তু মানুষরূপী একজন শয়তানি পারে নোবেল পুরস্কার আবিষ্কার করতে। যাই হোক, জর্জ বার্নার্ড শ নোবেল পুরস্কার গ্রহণে আপত্তি জানালেন এবং বহু চেষ্টাতেও তাকে রাজি করানো যাচ্ছিল না। অবশেষে তার সুইস অনুবাদক লেডি লো এই কাজে সফল হন, বোঝাতে সক্ষম হন যে নুড়ি পাথরের মতন প্রাইজটাকে বল্টিক সমুদ্রে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। শেষে মত পরিবর্তন করলেন শ, তবে পুরস্কারের টাকাটা তিনি গ্রহণ করলেন না, দান করলেন অ্যাংলো সুইডিশ লিটারারি ফাউন্ডেশনের স্থাপনে সুইডিশ সাহিত্যের প্রচারের জন্য। এর বেশ আগে 1925 সালে সাহিত্য অবদানের জন্য জর্জ বার্নার্ড শ লাভ করেন নোবেল পুরস্কার এবং 1939 সালে পিগম্যালিয়ন সিনেমার চিত্রনাট্যের জন্য পান একাডেমি অ্যাওয়ার্ড। এর 33 বছর পর আরেকজন লেখক নোবেল পুরস্কার গ্রহণে অপারগতা জানালেন। হায়, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। বরিস পাস্তেরনাকও রাখলেন না। প্রথম টেলিগ্রামে জানালেন তিনি গর্বিত এবং অভিভূত, কিন্তু 3-4 দিন পরই লিখলেন, আমার সমাজে এই পুরস্কারের তাৎপর্য বিবেচনা করে আমি তা গ্রহণ করতে পারছি না। অনুগ্রহ করে আমার এই স্বেচ্ছা প্রত্যাখ্যানে আহত হবেন না। প্রথমে সম্মত হয়েও শেষ পর্যন্ত সরকারি চাপে পড়ে নোবেল পুরস্কার ত্যাগ করতে বাধ্য হন লেখক। কিন্তু সরকারি চাপ কেন এলো তার উপর? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা অবাক হয়ে লক্ষ্য করব যে তিনি নোবেল পুরস্কার যত না সাহিত্যিক কারণে পেয়েছেন, তার চেয়ে বেশি পেয়েছেন রাজনৈতিক কারণে। অনেকের ধারণা বরিসের একমাত্র উপন্যাস ডক্টর জিভাগোর জন্যই তিনি সাহিত্য পুরস্কার পান, যদিও একাডেমির মূল রিপোর্টে তা লেখা ছিল না। বছরের পর বছর কাটিয়ে পাস্তেরনাক এক মহাকাব্যিক প্রেমের গল্প লিখলেন, যেখানে দেখানো হলো বিপ্লব কিভাবে ব্যক্তি মানুষকে ধ্বংস করে দেয়। মূলত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন কমিউনিস্ট পার্টিকে কটাক্ষ করেই লিখলেন তিনি। আর যেমনটা আমরা জানি, প্রায় সব দেশেই কমিউনিজম কার্ল মার্ক্সের ডেমোক্রেসির বদলে ডিক্টেটরশিপে গিয়ে শেষ হয়। সোভিয়েত ইউনিয়নেও তার ব্যতিক্রম হলো না, যার ফল ভোগ করতে হলো লেখককে। শাসক শ্রেণীর বিরুদ্ধে লেখা রচনাটি প্রকাশে ব্যর্থ হতে হলো। শেষে তিনি চোরাপথ অবলম্বন করলেন, পাণ্ডুলিপিটি পাঠিয়ে দিলেন ইতালির এক প্রকাশক বন্ধুর কাছে। 1957 সালে বইটি ইতালি থেকে প্রকাশিত হলো। এরপর ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান এবং সুইডিশ ভাষায় হলো অনুদিত। এর পরের বছরই বরিস পাস্তেরনাক নোবেল পুরস্কার পেলেন। আর যেহেতু তিনি পুরস্কার গ্রহণ করছেন না, সে বছর নোবেল একাডেমিতে কোনো অনুষ্ঠান হলো না। বরিসের প্রাপ্য টাকা পুনরায় কমিটি তহবিলে জমা পড়ল। 1958 সালে প্রাপ্ত এই পুরস্কার পরবর্তীতে লেখকের মৃত্যুর পর 1989 সালে তার ছেলে বাবার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন। লাস্ট বাট নট লিস্ট, জ্যাঁ-পল সার্ত্রে, যিনি জর্জ বার্নার্ড শর মতনই সকল প্রকার স্বীকৃতি থেকে দূরে থাকতে চেয়েছেন। 1945 সালে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার তিনি প্রত্যাখ্যান করেন। এমনকি 1964 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলে তিনি তার সবিনয় প্রত্যাখ্যান করে বলেন,
আমি সবসময় আনুষ্ঠানিক সম্মাননা নিতে অস্বীকৃতি জানাই। একজন লেখকের নিজেকে প্রতিষ্ঠানে পরিণত করা উচিত না। আমার এই মনোভাব লেখক হিসেবে আমার কর্মোদ্যম থেকে তৈরি হয়েছে। একজন লেখক যিনি সাহিত্যিক, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে যৌক্তিক অবস্থান গ্রহণ করেন, তাকে অবশ্যই নিজের স্বকর্মক্ষেত্রের ভেতরেই থাকা উচিত, আর তা হচ্ছে লেখা। লেখক তার বিং অ্যান্ড নাথিংনেস বইটির জন্য এ পুরস্কার পান, যা লেখার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন জার্মান দার্শনিক মার্টিন হেইডেগারের কাছ থেকে। দর্শনের ইতিহাসে তার বিং অ্যান্ড নাথিংনেস বইটি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি। আর সার্ত্রে বিখ্যাত হয়ে আছেন তার অস্তিত্ববাদ বিষয়ক দর্শনের জন্য। কিন্তু কি এই অস্তিত্ববাদ? তার আগে জানতে হবে জীবনের অর্থ কি। এই ধরনের প্রশ্নে তাড়িত হয়ে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল বলছেন, আচ্ছা, আপনি জানেন কি গ্রিক দার্শনিক সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো, এবং প্লেটোর শিষ্য হন অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি কিনা প্রায় আধখানা পৃথিবী দখল করে নিয়েছিলেন। যাই হোক, প্লেটো এবং অ্যারিস্টটল মনে করতেন পৃথিবীতে বিদ্যমান প্রতিটি জীব অথবা জড়বস্তুরই একটা নির্দিষ্ট পরিচয়, সত্তা কিংবা নির্যাস আছে, যা তার অস্তিত্বের অর্থ বহন করে। এই ভাবনাকে বলা হয় অ্যাসেনশিয়ালিজম। যেমন একটা চাকুর হাতল কাঠেরও হতে পারে, আবার লোহারও হতে পারে, কিন্তু হাতলের সাথে যদি ব্লেড না থাকে তাহলে আর সেটিকে কেউ চাকু বলবে না, কেননা ব্লেডই হচ্ছে চাকুর পরিচায়ক নির্যাস। তেমনি মানুষের মাঝে রয়েছে মানবীয় গুণ, যা তার অস্তিত্বকে সার্থক করে। কিন্তু জাপল সার্ত্রে এ তত্ত্ব মানতে নারাজ। তিনি বললেন, মানুষ জন্মের পূর্বেই নির্যাস নিয়ে আসে না, বরং প্রথমে আমাদের অস্তিত্ব এবং তারপর আমরা এই সমস্ত মানবীয় গুণ বা দায়িত্ব বা কর্তব্য এগুলো গ্রহণ করি। তার এই ভাবনাই এক্সিস্টেন্সিয়ালিজম নামক দর্শনের নতুন ধারার কাঠামো তৈরি করে। তিনি মনে করতেন প্রতিটি মানুষই এই সকল দায়িত্ব কিংবা কর্তব্য গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বাধীন। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতামত পালন করতে তিনি বাধ্য নন। যেমন সার্ত্রে নিজেও বাধ্য ছিলেন না। চাইলেই তিনি নোবেল পুরস্কার গ্রহণ করতে পারতেন, বা অন্তত এ থেকে প্রাপ্ত টাকাটা গ্রহণ করতে পারতেন, হয়তো খরচ করতে পারতেন কোনো জনকল্যাণমূলক কাজে, কিন্তু এর সমস্তই অন্য কারো চিন্তা। সার্ত্রের মতে একজন মানুষের জীবনের অর্থ তাই যা সে নিজে তৈরি করে নেয়। তাই পরবর্তী সময়ে যদি আপনি নোবেল প্রাপ্ত হন, তা গ্রহণ কিংবা বর্জন একান্তই আপনার ইচ্ছা। আমি বলছি না, সার্ত্রে বলছে। আজ এ পর্যন্তই। আশা করি দেখা হচ্ছে পরের রবিবার। টাটা।